নেপালে তরুণদের কারফিউ উপেক্ষা, পুলিশের গুলিবর্ষণ, ফের হচ্ছে বিপ্লব। সাদিক ফরহাদের ব্যালটে অটোভোট, পুলিং অফিসার প্রত্যাহার। বাংলাদেশ ভারত যৌথ বৈঠক, পুশব্যাক নীতির অস্বীকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে জারি করা কারফিউ অগ্রাহ্য করে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জি। সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, সামাজিক যোগাযোগ বন্ধের প্রতিবাদ এবং নাগরিক অধিকার খর্বের প্রতিক্রিয়ায় তারা বিক্ষোভে নেমেছে। মঙ্গলবার সকালে কারফিউর মধ্যে নিউ বানেশ্বর, কালিঙ্কি, চাবাহিল সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ চালিয়ে যায় তারা। এই তরুণরা ব্যানার ছাড়াই প্রতিবাদ জানায়, যা ছিল এক ধরনের নীরব কিন্তু দৃঢ় অবস্থান। সোমবার কাঠমান্ডু এবং ইটাহারিতে দুর্নীতি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এর মধ্যে ১৭ জন কাঠমান্ডুতে এবং ২ জন ইটাহারিতে মারা যান। আহত হয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। এদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের অধিকাংশই তরুণ, যারা নিরাপদে প্রতিবাদ করার অধিকার প্রয়োগ করতে চেয়েছিল। এই মর্মান্তিক ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজধানী কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলায় কঠোর কারফিউ জারি করা হয়েছে। কাঠমান্ডুতে সকাল ৮টা ৩০ থেকে অনির্দিষ্ট কালের জন্য রিং রোডের ভেতরের সব এলাকায় চলাফেরা এবং জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। ললিতপুরে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং ভক্তপুরের বিভিন্ন পৌর এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। স্থানীয় প্রশাসন আইন ১৯৭১ এর ধারা ৬-৩ অনুযায়ী সব ধরনের জনসমাগম, মিছিল, সমাবেশ এবং অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। চন্দনী গাহাপুরে মঙ্গলবার আবারও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। তরুণরা পুলিশের গুলির জবাবে এক পর্যায়ে একটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক ডজন ফাঁকা গুলি ছোড়ে। এখনো পর্যন্ত হতাহত অথবা গ্রেপ্তারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায় যে এলাকায় প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। সোমবারের রক্তক্ষয়ী ঘটনার পর দেশজুড়ে সরকারি এবং বিরোধী দলীয় নেতারা সরকারের কঠোর দমননীতি নিয়ে তীব্র আলোচনা করেছেন। অনেক নেতাই বলেছেন, এই ধরনের দমন পীড়ন কোনো গণতান্ত্রিক সরকারের পরিচায়ক হতে পারে না। বিরোধীরা এটিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলেও আখ্যা দিয়েছেন এবং সংসদে সরকারের জবাবদিহিতা দাবি করেছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল নেপাল সরকারের পক্ষ থেকে। তবে এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং সরকারের সমালোচনা আরও বেড়ে যায়। অবশেষে ব্যাপক চাপের মুখে সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেয়। তরুণ প্রজন্ম, যাদের আন্দোলন প্রযুক্তি নির্ভর এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর, তারা এই সিদ্ধান্তকে আংশিক বিজয় হিসেবে দেখছে। বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন করছেন, ফের কি বিপ্লবের পথে হাঁটছে নেপাল? তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই গণ আন্দোলন শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, এটি একটি মূল্যবোধের লড়াই, গণতন্ত্র, স্বাধীনতা এবং সামাজিক ন্যায়ের জন্য। ইতিহাসে একাধিকবার রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি মোকাবেলা করেছে নেপাল, তবে এবার আন্দোলনের চরিত্র অনেকটাই ভিন্ন। এটি প্রযুক্তি সচেতন, সংগঠিত এবং আদর্শ ভিত্তিক। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা নিছক বিক্ষোভ নয়, বরং এক নতুন যুগের সূচনা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে আগেই নির্দিষ্ট প্রার্থীর নামে ভোট দেওয়া হয়েছিল, এমন গুরুতর অভিযোগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। টিএসসি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, তার এক বন্ধু ব্যালট হাতে পাওয়ার পর দেখেন সেটিতে ছাত্র শিবির সমর্থিত ভিপি সাদিক কায়েম এবং জিএস সমর্থিত এস.এম. ফরহাদের নামে আগেই ক্রস চিহ্ন দেয়া ছিল। অভিযোগকারী প্রার্থী রূপাইয়া বলেন, আমার এক বন্ধু ভোট দিতে গিয়ে ১ নম্বর টেবিল থেকে ব্যালট সংগ্রহ করে বুথে যায়। সেখানে গিয়ে সে দেখে ব্যালটে ২ প্রার্থীদের নামে আগেই ভোট দেয়া। বিষয়টি জানতে গেলে উল্টো তাদের প্রশ্নবিদ্ধ করা হয়। নিরাপত্তাজনিত কারণে এই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক বলেও জানান তিনি। এ বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, আমরা অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখছি। অভিযোগকারী ভোটার বুথে প্রবেশ করেছিলেন এবং প্রায় ১ মিনিট অবস্থান করেছিলেন। আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং অন্যান্য ব্যালট পেপারও খতিয়ে দেখা হচ্ছে। এখানে তেমন কিছু পাইনি, তবে তদন্ত চলমান। এদিকে অমর ২১ হলে একটি বুথ ব্যালট বিতরণের সময় অনিচ্ছাকৃতভাবে একটি পূরণ করা ব্যালট পেপার একজন ভোটারকে দেওয়ার ঘটনা ঘটে। এর ফলে দায়িত্বপ্রাপ্ত পুলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ বলেন, একজন ভোটারকে ভুলক্রমে ৭টি ব্যালট দেওয়া হয়েছিল।
যার মধ্যে 6টি নির্ধারিত থাকলেও একটি বাড়তি ছিল হল সংসদের। ভোটার সেটি পূরণ করে জমা দেওয়ার সময় বুঝতে পারেন ব্যালট বেশি। অতিরিক্ত ব্যালটটি ফেরত দিলে পুলিং অফিসার সেটিকে আলাদা না করে ফাঁকা ব্যালটের সঙ্গে রেখে দেন। ফররুখ আরও জানান, পরে অসাবধানতাবশত সেই পূরণকৃত ব্যালট আরেক ভোটারকে দেওয়া হয়। নতুন ভোটার ব্যালটটি হাতে পেয়েই পূরণ অবস্থায় দেখে বিষয়টি রিপোর্ট করেন। সঙ্গে সঙ্গে তাকে নতুন ব্যালট দেওয়া হয় এবং দায়িত্বরত পুলিং অফিসারকে প্রত্যাহার করা হয়। একাধিক কেন্দ্রে ব্যালট বিতরণে এ ধরনের অসঙ্গতি এবং অভিযোগ নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তদারকির মান নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রশাসন বলছে তারা নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। রিটার্নিং কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ই আশ্বাস দিয়েছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্লেষক এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসুর মতো একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন পরিচালনায় এমন ভুল বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা হ্রাস করে। ছাত্র প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হওয়ায় এই নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে তাহলে তা শুধু নির্বাচনের ফল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। প্রশাসনের দায়িত্ব শুধু তদন্তে সীমাবদ্ধতা না রেখে ভবিষ্যতের জন্য ব্যবস্থাপনা কাঠামো পুনর্মূল্যায়ন এবং প্রশিক্ষণ জোরদার করাও এখন সময়ের দাবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে যৌথ নদী কমিশনের ৮৮তম বৈঠক। নদীর পানি বণ্টন এবং প্রবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে পুশব্যাক এবং সীমান্তে গুলিবর্ষণ ইস্যুতে উত্তেজনা দেখা যায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৮তম বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে জিআরসির সদস্য ডক্টর মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের কারিগরি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছে। এবারের বৈঠকে ১৯৯৬ সালের পদ্মা নদীর পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন ছাড়াও ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু এবং মুহুরী সহ ১৪টি অভিন্ন নদীর পানি বণ্টন এবং ব্যবহার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ চাইছে আন্তর্জাতিক নীতিমালা মেনে এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশ এসব নদীর পানি ব্যবহার করুক। উল্লেখ্য, ১৯৭২ সালে গঠিত এই কমিশনের মূল লক্ষ্য অভিন্ন নদীগুলোর ব্যাপক জরিপ, বন্যা পুনর্বাসন, জলসম্পদ ব্যবস্থাপনা এবং ন্যায়সঙ্গত পানি বণ্টনের জন্য যৌথ উদ্যোগ গ্রহণ। চলতি বছর এটি জিআরসির ৩য় বৈঠক। এর আগে মার্চে কলকাতা এবং মে মাসে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও অনেক নদীর পানি ব্যবস্থাপনায় এখনো চুক্তি হয়নি। ১৯৯৬ সালে পদ্মা নদীর চুক্তি বাস্তবায়নে একটি মনিটরিং কমিটি বছরে ৩ বার বৈঠকের সিদ্ধান্ত নিলেও বাস্তবে তা অনেক সময়ই অনিয়মিত ছিল। এখন পর্যন্ত ৮৭টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার অনেকগুলোই ছিল ভার্চুয়াল। অন্যদিকে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে আলোচনায় আসে সীমান্তে পুশব্যাক, হত্যাকাণ্ড এবং গুলিবর্ষণ। বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, ভারত কোনো পুশব্যাক করেনি। যারা বাংলাদেশে এসেছে তারা স্বেচ্ছায় এসেছে। এছাড়া তিনি জানান, লাইভ থ্রেট না থাকলে বিএসএফ কখনো গুলি চালায় না। তবে বাংলাদেশ পক্ষ ভিন্ন অবস্থান তুলে ধরেছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বিএসএফকে প্রশ্ন করেছি, একজন শিশু কিভাবে তাদের জন্য হুমকি হতে পারে। গত ১৫ বছর ধরে বিএসএফ আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে ছিল, কিন্তু এবার কিছু ঘটনার পর তারা সেই সিদ্ধান্ত থেকে ঘুরে এসেছে। তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি ভুলক্রমে ভারতীয় সীমানায় প্রবেশ করে তাহলে তাকে গুলি না করে বিজিবির কাছে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। ৪ দিনব্যাপী ৫৬তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে একটি যৌথ দলিল স্বাক্ষরের মাধ্যমে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার কর্মকর্তারাও ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলে ছিল ১১ সদস্য এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও তাতে অংশ নেন। সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নদী ভাঙ্গন সহ নানা ইস্যুতে আলোচনা করা হয়। দুই পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা
দিয়েছে। যদিও পানির ন্যায়সঙ্গত বন্টন এবং সীমান্তের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক এবং অসন্তোষ রয়ে গেছে, তারপরও এই বৈঠকগুলো দুদেশের সংলাপ এবং সহযোগিতার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেসব ইস্যুতে দীর্ঘদিন অগ্রগতি হয়নি সেখানে বাস্তবধর্মী পদক্ষেপ না নিলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।